আচ্ছা, কার্তিক ঠাকুরের নাম কার্তিক কেন হলো? কার্তিকের বাহন ময়ূরী বা কেন হলো? কার্তিক ঠাকুর কি সত্যিই আইবুড়ো? আসুন জানি। পুরাণ মতে কার্তিক শিব পার্বতীর সন্তান, যার জন্ম হয়েছিল তারকাসুর বধের জন্য। তারকাসুরের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবতারা দ্বারস্থ হয়েছিলেন দেবাদিদেব মহাদেবের। কারণ তারকাসুর তপস্যা করে ব্রহ্মার থেকে বর লাভ করেছিলেন যে শিবপুত্র ব্যতীত অন্য কোনো মানব, দেব, দানব, পশু কারো হাতেই সে বদ্ধ নয়। দেবতাদের প্রার্থনায় মহাদেব ও দেবী পার্বতী যোগ বলে উৎপন্ন করলেন এক তেজ রাশির। সেই তেজ পৃথিবীতে পড়ে, কিন্তু পৃথিবী সেই তেজ ধারণ করতে না পেরে নিক্ষেপ করেন অগ্নিতে। অগ্নিও সেই তেজ সহ্য করতে না পেরে নিক্ষেপ করে গঙ্গায়। এরপর সেই তেজ আসে জঙ্গলে। সেখানে জন্ম হয় শিবপুত্রের। সেখানে 6 কৃত্তিকার কাছে বড় হতে থাকেন শিবপুত্র। কৃত্তিকারা তার নাম রাখেন কার্তিক। এরপর পার্বতী সন্তানের খবর পেয়ে কার্তিককে কৈলাসে নিয়ে এসেছিলেন। দেবতারা কার্তিককে তার জন্মের উদ্দেশ্য জানায়। সব শুনে কার্তিক দেব সৈন্যদের পরিচালনা করে বধ করেছিলেন তারকাসুরকে। তাহলে জানলেন তো? কৃত্তিকা মাদের কাছে পালন হওয়ার জন্যই কার্তিকের নাম কিন্তু কার্তিক হয়েছিল। এবার আসি কার্তিকের বাহন ময়ূর কেন, অন্য পশু পাখি নয় কেন? চলুন জানি। কার্তিক হলেন দেবসেনাপতি। সৈনিক পুরুষের বাহন এমন কোনো পশু বা পাখিকেই হতে হতো যার মধ্যে অলস্য নেই, সদা সতর্ক এবং কর্মতৎপর। এই সমস্ত গুণই ময়ূরের মধ্যে বিদ্যমান। ময়ূর কেবল দেখতেই সুন্দর নয়, সব সময় সতর্ক, অলস্যহীন। ময়ূর খুব কম সময়ের জন্যই ঘুমায়। এছাড়া এই প্রজাতির পাখিদের মধ্যে স্বজনপ্রীতি লক্ষ্য করা যায়। ঠিক যেমনভাবে কোনো সৈনিক নিজের কাজে দক্ষ এবং লোকপ্রিয় হয়, কার্তিক হলেন সুপুরুষ, সৌন্দর্যের প্রতিমূর্তি। পাখিদের মধ্যে ময়ূরের সৌন্দর্য অবর্ণনীয়। খতিয়ে যা যা গুণ থাকা উচিত বলে মনে করা হয়, যুদ্ধ, স্বজনপ্রীতি, স্ত্রী রক্ষা সবই রয়েছে ময়ূরের মধ্যে। যে পুচ্ছের জন্য ময়ূর নজর কাড়ে, সেটিও কিন্তু সে ঢাল হিসাবে ব্যবহার করে থাকে। একই সাথে ময়ূর হিংস্র। সাপের সঙ্গে যুদ্ধের তার যে কৌশল তা দেখার মতো। এই সমস্ত গুণের কারণেই ময়ূর কার্তিকের বাহন। আচ্ছা, কার্তিক ঠাকুর কি অবিবাহিত? চলুন জানি। বাঙালিদের কাছে কার্তিক ঠাকুর অবিবাহিত বা চিরকুমার, কিন্তু দক্ষিণ ভারতে বিশ্বাস করা হয় তিনি বিবাহিত। লোককথা অনুযায়ী দেবসেনাপতি একবার অসুরদের পরাজিত করে ফিরছিলেন। তখন তার সাথে দেখা হয়েছিল এক দেবকন্যার, যার নাম দেবী উষা। কার্তিক উষাকে বিবাহ প্রস্তাব দিলে তিনি রাজি হয়েছিলেন। দুজনের দেখা হয়েছিল ধানক্ষেতে। সেখানেই দেবী উষাকে দাঁড় করিয়ে রেখে দেব সেনাপতি ছুটেছিলেন মা দুর্গার কাছে। মায়ের অনুমতি নিয়ে তরুণীর কাছে ফিরে যাওয়ার সময় কার্তিকের হঠাৎ মনে পড়ে, মাকে তো প্রণাম করে আসা হয়নি। ফের মাঝ রাস্তা থেকে তিনি রওনা দেন বাড়িতে। তবে ঘরে কোথাও মাকে দেখতে পান না। সব জায়গায় খুঁজে রান্নাঘরে এসে দেখেন দেবী দুর্গা গোগ্রাসে খাবার খাচ্ছেন। এত তাড়াতাড়ি করে খাচ্ছেন কেন প্রশ্ন করায় দেবী কার্তিককে জানায়, পুত্রবধূ এসে যদি মাকে খেতে না দেয়। সেই আশঙ্কায় দেবী তাড়াতাড়ি করে খাবার খাচ্ছেন। এ কথা শুনে কার্তিক খুবই কষ্ট পান এবং ঠিক করেন আর বিয়েই করবেন না। এইদিকে দীর্ঘক্ষণ ধান খেতে অপেক্ষা করে উষা সমস্ত কথা জানতে পারেন। উষা লজ্জায় লুকিয়ে পড়েন ধান খেতে। সেই থেকেই চিরকুমার কার্তিক। অবশ্য এ কথা বাংলার লোককথা। দক্ষিণ ভারতে বিশ্বাস করা হয় কার্তিক ঠাকুরের বিয়ে হয়েছিল, তাও আবার দুটি। আমরা প্রায় সবাই জানি কার্তিকের আরেক নাম দেবসেনাপতি। অনেকে ভাবেন দেব সৈন্যের অধিপতি বা সেনাপতি ছিলেন তিনি, তাই তার নাম দেবসেনাপতি।
তবে পুরাণ অনুযায়ী তার নাম দেবসেনাপতি, কারণ কার্তিক দেবসেনার পতি বা স্বামী। তাই তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্য দেবতাদের ফিরিয়ে দেন কার্তিক। তাই কৃতজ্ঞতার স্বরূপ নিজের কন্যা দেবসেনার সাথে কার্তিকের বিয়ে দেন দেবরাজ ইন্দ্র। তাই তিনি দেবসেনাপতি। আবার বৈবর্ত পুরাণ মতে দেবসেনা ছিলেন ব্রহ্মার মানস কন্যা। তিনি হলেন দেবী ষষ্ঠী, অর্থাৎ কার্তিকের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী। দেবী ষষ্ঠীর পুজো করলে সন্তান লাভ হয়। সেই থেকে কার্তিক পুজোয় নিঃসন্তান বা নবদম্পতিদের বাড়িতে কার্তিক ফেলার চল বলে মনে করা হয়। তবে এখানেই শেষ নয়, কার্তিকের কিন্তু আরও এক স্ত্রী আছেন। তিনি হলেন দক্ষিণ ভারতের উপজাতি নামবিরাজের কন্যা বল্লী। লোককথা অনুযায়ী মা বাবার উপর অভিমান করে কৈলাস ত্যাগ করেছিলেন কার্তিক। প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণ ভারতের পাহাড়ি এলাকায় এসে বাস করতে শুরু করেন তিনি। সেখানকার উপজাতির মানুষ কার্তিক ও তার স্ত্রীকে সাদরে গ্রহণ করেন। একদিন একলা ঘুরতে বেরিয়েছিলেন কার্তিক। হঠাৎ পাহাড়ি ক্ষেতে শস্য পাহারারত এক কালো মেয়েকে দেখে প্রেমে পড়েন তিনি। বৃদ্ধের ছদ্মবেশে গিয়ে সেই মেয়ের নাম জানতে চান কার্তিক। জানা গেল যুবতী উপজাতি রাজা নম্বিরাজের কন্যা বল্লী। এরপরেই যুবতীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বৃদ্ধাবেশে থাকা কার্তিক। এই প্রস্তাব পেয়ে তো রেগেই আগুন বল্লী। বিপদ বুঝে কার্তিক স্মরণ করলেন বিঘ্ননাশক গণেশকে। গণেশ তখন হস্তির রূপে আটকে দাঁড়ালেন বল্লীর রাস্তা। মত্ত হাতির ভয়ে বল্লী জড়িয়ে ধরলেন সেই বৃদ্ধকেই। ভয়ে তার দু চোখ বোঝা। এবার কার্তিক বললেন হাতিকে তিনি তাড়াতে পারেন যদি বল্লী তাকে বিয়ে করে। প্রাণ বাঁচাতে সেই সত্ত্বেই রাজি হলেন বল্লী। এরপরেই চোখ খুলে দেখলেন বৃদ্ধের জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক সুপুরুষ যুবক। অমনি বিয়ের আপত্তির কথা ভুলে গেলেন রাজকন্যা। ধুমধাম করে বল্লীর সাথে কার্তিকের বিবাহ পর্ব সম্পূর্ণ হলো। দক্ষিণে কার্তিককে ডাকা হয় মুরুগান নামে। তামিলনাড়ুর রক্ষাকর্তা হিসাবে কার্তিকের বিশেষ গুরুত্ব আছে। তাহলে বুঝলেন তো, আমাদের কার্তিক কিন্তু মোটেই আইবুড়ো নয়। বাংলায় কার্তিক পুজো বিশেষভাবে জনপ্রিয়। হুগলি, চুঁচুড়া, বাঁশবেড়িয়া, কাটোয়া অঞ্চলে কার্তিক পুজো বিশেষভাবে প্রসিদ্ধ। কার্তিক মাসের সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গে কার্তিক পুজো হয়। পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণ ভারতে কার্তিক পুজো বহুল প্রচলিত। দক্ষিণের তামিলরা কার্তিক পুজো করেন। তাদের কাছে আমাদের কার্তিক মুরুগান ও স্কন্দ নামে পরিচিত। এছাড়াও বিদেশে যেখানে তামিলরা থাকেন, যেমন শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেখানেও মুরুগান মানে আমাদের কার্তিকের পুজো হয়ে থাকে। তাহলে বুঝলেন তো আমাদের কার্তিক দেশের বাইরেও কত পরিচিত। শুভ কার্তিক পুজো। সকলে ভালো থাকবেন। নমস্কার।